ও পরাণ, ও তুই সাইরা যাসনি মোরে। ও পরাণ, ও তুই সাইরা যাসনি মোরে। পরাণ সাইরা গেলে। পূর্ণিমা তিথি আসতে এখনো 11 দিন বাকি। চারপাশ বেশ অন্ধকার, তেমন কোনো শব্দ নেই, কেবলমাত্র নদীর কুলকুল শব্দটুকু ছাড়া। হালকা ঠান্ডাও পড়েছে, তাই একটা জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বসে আছে দুই মাঝি। তাদের হাতে সুরার বোতল। আরে দূর, এত বাজে মাল খেলে কি নেশা চড়ে? 3 বোতল খেয়েও কিচ্ছু হলো নি। আচ্ছা, কোত্থেকে এনেছিস বলতো? এই, আমার তো নেশা চড়ে গেছে। আর কোত্থেকে এনেছিস সেটা বল না। জানি না, খেয়ে ঘুমা যা। এরকম একটা ছেলে চাগলা করে। আরে দূর, তুই শুয়ে পড়, আমি একটু ওই হালকা হয়ে আসি। এই বলে সে উঠে ধীরে ধীরে এগিয়ে গেল নদীর ধারে। এমন সময় হঠাৎ ঝুপ করে কি একটা পড়ল নদীর জলে। রাতের অন্ধকারে ভালো করে দেখা গেল না। এই, কে রে? কে ওখানে? তারপর সে আওয়াজ লক্ষ্য করে ধীর পায়ে এগিয়ে গেল। অদূরে একটা ঘাট ছিল, শব্দটা সম্ভবত সেখান থেকেই এসেছে। একই রাতের অন্ধকার, কিছুই প্রায় দেখা যায় না। অপরদিকে বন্ধুকে হেয় করলেও মদের নেশা কিছুটা হলেও তারও চড়েছে। এই চোখটা ঘোলাটে লাগছে। এমন সময় সেই ঘোলা ঘোলা দৃষ্টি নিয়ে সে দেখতে পেল একটা হাত, একটা কাটা হাত মাটিতে পড়ে আছে। কিন্তু বাকি দেহটা কোথায়? ঠিক এমন সময় কোত্থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। কে কে কথা বলছো? সামনে এসো গো। এবার অদ্ভুতভাবে সে হাত ধীরে ধীরে উঠে এলো তার দিকে। তারপর হাত নাড়িয়ে ডাকতে লাগলো, আর সেই মাঝিও কিসের আকর্ষণে যেন এগিয়ে যেতে লাগলো একটু একটু করে। কাছে আসতেই দেখতে পেল একটা উপুড় হয়ে থাকা মাথা। কে তুমি? তোমার বাকি শরীর কোথায়? এবার কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই হাতটা মাঝির গলাটা চেপে ধরল। তার দম আটকে যাওয়ার জোগাড়। সে সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও পারল না। ঠিক তখনই উপুড় হয়ে থাকা মাথাটা উঠে এলো তার ঘাড়ের কাছে। সেই মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি মাঝির রক্ত ঠান্ডা করতে বেশি সময় নিল না, আর সেই সাথেই সজোরে দাঁতটা বসিয়ে দিল তার ঘাড়ে। নিমেষে ফ্যাকাশে হয়ে গেল মাঝির দেহ। চারপাশ আবারও নির্জন, নিস্তব্ধ। এবার তার মধ্যেই সেই নারী মূর্তি আবারও হেসে উঠল।
বিভূতির মনটা আজ সারাদিনই কেমন খিঁচড়ে আছে। কিছুতেই লেখায় মন বসছে না। কদিন ধরে গরমও পড়েছে বেজায়। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে গোটা কলকাতা শহর। আজ রবিবার, ছুটির দিন, তাই বিভূতি সকাল থেকেই চেষ্টা করছে একটা ভালো কোনো গল্প খাড়া করতে, কিন্তু কিছুতেই ঠিক মনের মতো হচ্ছে না। এর মধ্যে আবার বিকেলের দিকে পাখাটাও গেল বন্ধ হয়ে। বিদ্যুতের বিভ্রাট, কখন যে ফিরবে তার আর কোনো ঠিক নেই। অগত্যা টেবিলের ওপর লেখার কাগজপত্র ফেলে রেখে উঠে পড়ল সে। এই সময় মনে পড়ে গেল তারানাথের কথা। এই বিশ্রী গুমোট আবহাওয়ায় মন ভালো করতে ঠাকুর মশায়ের মুখে ভূত পেতনি পিশাচের নানা রকম সব গল্প শোনার থেকে ভালো কি বার হতে পারে। না, আজ আর মন বসছে না। যাই, ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। যতই হোক, এরকম গল্পের অফুরন্ত ভাণ্ডার আছে যে লোকটার কাছে, সে আর কেউ নয়, আমাদের ঠাকুর মশাই। কে বলতে পারে, হয়তো ওনার গল্প শুনে আমার মাথাটাও খুলে যেতে পারে। বয়সে বিভূতির চেয়ে বেশ কয়েক বছরের বড় হবে। পেশায় জ্যোতিষী। মাদুলি কবজ ইত্যাদি দেওয়া, কুষ্টি বিচার এবং সেই সাথে হাত দেখা, এই সমস্ত করে তার মোটামুটি একরকম চলে যায়। কিন্তু তার আসল নেশা হলো অলৌকিক রহস্যের পেছনে কারণ সন্ধান করে বেড়ানো। বহুদিন সে তন্ত্র সাধনা করেছে। তন্ত্র শেখার নেশায় কামাখ্যার দরজা পর্যন্ত ছুটেছিল লোকটা। কত দেশ যে ঘুরেছে তারানাথ, সেই সব ওনার মুখে শুনলে অবাক হয়ে যেতে হয়। নিজের বিচিত্র ভবঘুরে জীবনের অভিজ্ঞতা আর কল্পনা শক্তি মিলিয়ে সে এমন অপূর্ব সব গল্প বলে, তার সবটা হয়তো সত্যি নয়, তো সেই সব চমকপ্রদ গল্প শুনলে মন ভরে যায় আর কি। বিভূতি পেশায় একজন লেখক। ঠাকুর মশাইয়ের কাছে তাই এই সমস্ত গল্প শুনে তার ঝুলি ভরে ওঠে, আর সেখান থেকে তখন অনায়াসে উঠে আসে নতুন নতুন গল্পের প্লট। সময়টা ছিল মধ্য বৈশাখের এক বিকেল বেলা। প্রচণ্ড গুমোট আর থমথম করছে চারপাশ। কালবৈশাখীর সম্ভাবনা আছে দেখে সঙ্গে একখানা ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বিভূতি। আগে যাবে তার ছেলেবেলার বন্ধু কিশোরী রায়ের বাড়ি। সে আর কিশোরী দুইজনই তারানাথের গল্পের খুব বড় ভক্ত, তাই কিশোরীকে ছাড়া গল্প শোনাটা সম্পূর্ণ হয় না। বিভূতি তাই চলল কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ি যেতে হলে একখানা বড় খেলার মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলো এই গরমের মধ্যেও ছেলেরা বল খেলছে। প্রচুর দর্শক ভিড় করে সেই ফুটবল খেলা দেখছে। বিভূতি ভিড় কাটিয়ে এগিয়েই চলেছে, এমন সময় দর্শকদের ভিড়ের মধ্যে থেকে ডাক শুনতে পেল, কিশোরীর গলা। আরে বিভূতি যে, কোথায় চললে? তোমার কাছেই যাচ্ছিলাম হে। যাক, ভালোই হলো। আজ একবার ঠাকুর মশাইয়ের বাড়ি গেলে কেমন হয় বলো তো? তা মন্দ হয় না, যা বিচ্ছিরি গুমোট গরম আজ, খেলা দেখতেও ভালো লাগছে না। চলো তবে যাওয়াই যাক। ঠাকুর মশাইয়ের ওখানে গিয়ে কিছু গুলগল্প শুনে আসি। যাই হোক, সময়টা তো কাটবে। শোনো যখন, তখন তো মনে হয় তোমার চেয়ে বিশ্বাসী কেউ নেই। বিশ্বাসী যখন করো না, তখন শোনো কেন এত মন দিয়ে? আরে ওইটাই তো ওনার গল্প বলার মুন্সিয়ানা। বুঝতে পারছি আষাঢ়ে গল্প ফাঁদতে চলেছেন, তবুও কৌতূহল ধরে রাখতে পারি না। ঠিক যেন মনে হয় কোনো বইয়ের লেখক। আমার কিন্তু আষাঢ়ে গল্প বলে মনে হয় না। বহু অভিজ্ঞতায় ভরা জীবন ওনার। যখন সেসব দিনের কথা বলতে থাকেন, তখন কিন্তু মনেই হয় না যে বানিয়ে বলছেন। আরে ওসব বিশ্বাস না করে খালি মজাটা নাও। কথা বলতে বলতে দুজনে মাঠ ছেড়ে উঠে এলো বড় রাস্তায়।
তারপর ট্রাম ধরে চলল মঠ লেনের উদ্দেশ্যে। উত্তর কলকাতার মঠ লেন একটা ঘিঞ্জি এলাকা, নানা রকম গলি ঘুপচিতে ভরপুর। তেমনি একটা গলির মুখে পৌঁছতেই তারা দেখল একটা বেশ বড় দামি বিদেশি গাড়ি গলির সামনেটা জুড়ে দাঁড়িয়ে আছে। ভেতরে উঁকি মারতেই চোখে পড়ল একজন উর্দিধারী ড্রাইভার চালকের আসনে বসে, কিন্তু পিছনের সিটগুলো শূন্য। কে এলো রে বাবা এই কানা গলির মধ্যে? কি ব্যাপার বলো তো বিভূতি, এই গলিতে এত বড় গাড়ি? মেয়েটা ঘরের এক কোণে বসে আছে। তোমার নাম কি? তুমি এখানে কিভাবে এলে? কোনো উত্তর করে না সে, চুপটি করে বসে থাকে শুধু। আচ্ছা, তোমায় ওরা মারছিল কেন? তুমি কি ওদের কিছু করেছো? মেয়েটা মাথা নাড়ে। সত্যিই তো, এতটুকু মেয়ে কি বার করবে? ছেলেটা ওর কাছে যায়, গালে হাত রাখে, তারপর এক দৃষ্টিতে তার দিকেই চেয়ে থাকে। চোখের মধ্যে যেন একটা মায়া আছে ওর। সেই মায়াতেই ভেসে যেতে ইচ্ছে হয় ছেলেটার। শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, কেমন? এমনি কাউকে পাত্তা দিই না, তবে তোমায় আমার বেশ লেগেছে। তুমি থাকলে এই ঘরটা বেশ ভর্তি ভর্তি লাগবে। আর হ্যাঁ, আমার চাকরকে বলে দিচ্ছি তোমার জন্য পোশাক কিনে আনতে। মেয়েটা মাথা নাড়ে। ছেলেটা উঠে নিজের ঘরে চলে যায়। রাত অনেক হয়েছে। দুটো বোতল শেষ করতে না পারলে তো তার আবার আজকাল ঘুম হয় না। বিভূতি ও কিশোরী দুইজনে নানা রকম সম্ভব অসম্ভব চিন্তা করতে করতে এগিয়ে চলল তারানাথের বাড়ির দিকে। তারানাথের বাড়ির কাছাকাছি এসে পৌঁছতেই অবাক হয়ে দেখল বাড়ির সামনে একজন সম্ভ্রান্ত চেহারার মানুষ দাঁড়িয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলছেন, আর তার চারপাশে দাঁড়িয়ে আছে আরও 4-5 জন লোক। ওরা মনে মনে বুঝল, তার মানে ঠাকুরমশাই এতদিন তাদেরকে যে সমস্ত জমিদারের গল্প করেন তার সবটাই আজগুবি নয়। সেসব যে পুরোটাই সত্য সেটা তো এখন বিভূতি আর কিশোরীর চোখের সামনে পরিষ্কার। এই সম্ভ্রান্ত দর্শন ভদ্রলোককে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি কোনো অভিজাত বংশের কর্তাস্থানীয় ব্যক্তি। ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন নিশ্চয়ই কোনো বিপদে পড়ে। যাই হোক, বিভূতি আর কিশোরী একটু দূরে দাঁড়িয়েই দেখতে লাগলো, সামনে গেল না। ক্ষণিক দাঁড়িয়ে থাকার পর সেই অভিজাত ভদ্রলোক তার অনুগত অনুচরদেরকে নিয়ে চলে গেলে ঠাকুরমশাই দরজায় দাঁড়িয়ে হাত জোর করে বিদায় জানালেন তাদের। ওরা চলে যাওয়ার পর বিভূতি আর কিশোরী ঠাকুরমশাইয়ের সামনে এসে হাজির হলো। কে এসেছিলেন ঠাকুরমশাই? বিরাট বড় গাড়ি দেখলাম গলির মোড়ে দাঁড় করানো। ওদেরকে দেখেই বেশ প্রফুল্ল হয়ে উঠল ঠাকুরমশাইয়ের মুখ। আরে আরে, আগে ভেতরে এসো, তারপর বলছি। এই বলে তারানাথ বিভূতি আর কিশোরীকে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। উনি হলেন রায়পুর জমিদার বাড়ির জমিদার পুত্র। রায়পুর? সেটা আবার কোথায়? মুর্শিদাবাদের এক অতি প্রাচীন বিখ্যাত জমিদার পরিবারের লোক ওরা। ওদের পূর্বপুরুষ সিরাজের অর্থাৎ সিরাজউদ্দৌলার রাজত্বে জমিদারি করতেন। চলো ঘরে চলো, সব বলছি। সত্যি বলছি ঠাকুরমশাই, আপনার মুখে রাজরাজরাদের কথা শুনে মাঝে মাঝে মনে হতো আপনি হয়তো কিছুটা বা অতিরঞ্জিত করে বলছেন, কিন্তু এখন এনাকে দেখে বুঝতে পারছি যে আপনি যে সে মানুষ নন। সত্যি বড় লজ্জা করছে। আরে কি যে বলো, ছাড়ো সব ছাড়ো। আমার এখনকার অবস্থা দেখলে কারো পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার অতীতে কি ছিল আর কি করেছে আমি একদিন। হ্যাঁ, আমার গুরু বলে দিয়েছিল
অনেক অর্থ উপার্জন করবি বেটা তুই, কিন্তু কিছুই থাকবে না তোর। তবে অন্যের অভাব কোনোদিনও হবে না, তা সে কথাই দেখতে পাচ্ছি অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কথা বলতে বলতে ঠাকুরমশাই তার সেই চিরাচরিত কাঁঠাল কাঠের বড় তক্তপোষটার উপর আসন পিঁড়ি হয়ে বসে পড়ল। বলি, প্যাকেটে কি হে, কি এনেছো? আগে আমরা তো রোজ সিঙ্গারা নিয়ে আসি, আজ একটু অন্য জিনিস এনেছি। কি? আগের দিন চারি বলল আপনি নাকি আমিষ খান, তাই একটু ফিশ ফ্রাই এনেছি, খাবেন? হ্যাঁ হ্যাঁ, সে খাবো। এই জিনিস কোনোদিনও চোখে দেখিনি, তবে চেখে দেখতে ক্ষতি নেই। বয়স হচ্ছে, তাই কম কম খেলেই ভালো। খেতে অবশ্য ভালোই লাগে, তাই বারণও করতে পারি। যাই হোক, আজ যে দেখলে না ওনারা এসেছিলেন, বড় এক হাঁড়ি সন্দেশ নিয়ে এসেছিলেন। তোমরা কিন্তু সব খেয়ে যেও। চারিমা, মা, চা বসাতো দেখি, তোর কিশোরী কাকুরা এসেছেন। বিভূতি ঘরের কোণ থেকে গুটিয়ে রাখা মাদুরখানা টেনে নিয়ে মেঝেতে পাততে পাততে বলল, এই জমিদার মশাই কি আপনাকে নিয়ে যেতে এসেছিলেন নাকি ঠাকুর মশাই? না হে না, এক সাংঘাতিক বিপদে পড়েছেন ওনারা, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপর তারানাথ তক্তপোষের উপর পড়ে থাকা একটা টুকটুকে লাল রেশমের বটুয়া দেখিয়ে বলল, এই যে এই টাকার থলিখানা দিয়ে আমায় স্মরণ করে গেলেন রাজা বাহাদুর। এর মধ্যে 5,000 টাকা আছে। তা 3-4 মাস এখন নিশ্চিন্তে চলে যাবে, কি বলো? ইনি তো দেখছি খুব ভালো রাজা ঠাকুর মশাই। সাধারণত কোনো কাজ না করলে 1 পয়সা করেও বের করে না কেউ। আপনাকে শুধু সমস্যার কথা বলতেই এত টাকা দিয়ে গেলেন উনি। তা কি বিপদে পড়েছেন জমিদার মশাই? তারানাথ হাতের সিগারেটখানায় টান দিতে দিতে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গুরু গম্ভীর গলায় বলল, রায়পুরের অন্তর্গত শ্রীনগরের জমিদার ছিলেন ধূর্যটি প্রসাদ রায়। তিনি ছিলেন বর্তমান জমিদার বাবুর বৃদ্ধ পিতামহ। বড় 2 ছেলে ওপার বাংলার জমিদারির দায়িত্ব নিলে ছোট ছেলে ধূর্যটি প্রসাদ চলে এলো এপারে। তারপর যা হয় আর কি, বিশাল ভূসম্পত্তি। লেখাপড়া এ বংশের ছেলেরা তেমন করে না, ওনারাও করলেন না। 2 হাতে ওড়াতে ওড়াতে একটা সময় দেখা গেল অর্থের সমুদ্র তলানিতে এসে ঠেকেছে। 3-4 পুরুষ বসে খেলে যা হয় আর কি। এরকম চললে নাতিপুতিরা অন্য কষ্টে পড়ে যাবে। হয়তো পরিবার প্রতিপালনের জন্য জমি জায়গা ঘর বাড়ি বেচতে শুরু করতে হবে। তারপর একটা সময় হয়তো পথে এসে দাঁড়াতে হবে। এইসব 7-5 ভেবে বর্তমান জমিদারের পিতামহ তার বড় ছেলে অনন্ত প্রসাদ রায়কে বিলেত পাঠিয়ে দিলেন ওকালতি পড়তে। এ বিলেত বলতে অবশ্য বিদেশ বিভুই নয়, পড়াশোনা করতে গেল মহারাষ্ট্রে। তার আর এক পুত্র শিবু প্রসাদ রইল দেশে। দাদা বিলেত থেকে ফিরে এসে এস্টেট দেখাশোনা করার দায়িত্ব নিলে তিনি যাবেন ওকালতি পড়তে বিলেতে। এরকমই সব ঠিকঠাক ছিল। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনন্ত প্রসাদ স্কুল কলেজে পড়লেও শিক্ষা বলতে যা বোঝায় তা তার মধ্যে 1 বিন্দুও পৌঁছয়নি। সে ছিল বিলাসী, ভোগী, অসংযত চরিত্রের এক যুবক। নানা রকম বদনেশা ছিল তার। অভিজাত বংশের সন্তান বলে নিজেকে সে রাজা বাদশার তুল্য মনে করত। পান থেকে চুন খসলে চাকর বাকরদের প্রচন্ড শাস্তি দিত, কথায় কথায় বরখাস্ত করত। তার নেশার বস্তু হাতের কাছে মজুদ না থাকলে সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠত একেবারে।
তো এইসব দেখেই তার বাবা পবন প্রসাদ তাকে সংযত সভ্যভদ্র করার জন্য বিলেতে পাঠিয়ে দিলেন। কিন্তু কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। অনন্তপ্রসাদ বিলেতে গিয়ে পড়াশোনা না করে নানা রকম বদ খেয়ালে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিতে লাগলো। তবে দেশে বসে তার এই সমস্ত কুকীর্তির কথা কেউ জানতে পারল না। অনন্তপ্রসাদ মাঝে মাঝে মোটা টাকা চেয়ে পাঠাতো। অনন্তর বাবা পবন প্রসাদ বিনা বাক্য ব্যয়ে পত্রপাঠ টাকা পাঠিয়ে দিতেন। এভাবে 6 বছর কেটে গেল। অনন্তপ্রসাদ আর রাজ্যে ফেরবার নাম করে না। এদিকে শিবপ্রসাদ মানে অনন্তর সাধের ছোট ভাই, সে ছিল দাদার ঠিক বিপরীত চরিত্রের। সে ছিল ধার্মিক, বিনয়ী, সংযত আর নিরহংকারী। পৈতৃক সম্পদ না খুইয়ে কি করে তা দিনে দিনে বাড়ানো যায়, শিবপ্রসাদ তারই চেষ্টা করত। তো নিজে খোঁজ খবর চালিয়ে সস্তায় একটা বন্ধ হয়ে যাওয়া চা বাগান কিনল। তারপর কুলি বস্তি থেকে কাজ হারানো লোকজনদেরকে আবার ডেকে আনলো। তাদের দুবেলা ভরপেট খাবার আর সামান্য কিছু মজুরি দিয়ে লাগিয়ে দিল চা গাছের পরিচর্যায়। কুলিরা জানত কি করলে বুড়ো হয়ে যাওয়া চা গাছে আবার নতুন করে পাতা গজানো যায়। তারাও নিষ্ঠার সাথে নিয়মিত ছেঁটে কেটে আর জল দিয়ে দিয়ে সেই মরা চা বাগানকে আবার বাঁচিয়ে তুলল। বলে না, নিষ্ঠার সাথে যে কাজ করবে সে কাজ একদিন তোমাকে দুহাত উপছে দেবে। শিবপ্রসাদেরও হলো তাই। তো সে কি করলো, কুলি কামিনদের জন্য শহর থেকে ডাক্তার এনে ডিসপেন্সারি করে দিল একটা, তাদের বাচ্চাদের জন্য স্কুল করে দিল। আর তার ফলে খুশি হয়ে কুলি কামিনরাও দ্বিগুণ উৎপাদন করতে লাগলো। বছরে লাখ টাকা জমা পড়তে লাগলো রায়পুরের ব্যাংকে। তো এসব দেখে পবন প্রসাদ মানে 2 ভাইয়ের বাবা, রায়পুর স্টেটের মালিক, তিনি ভাবলেন স্থায়ী অর্থাগামীর পদ যখন একটা তৈরি হয়েছে, তখন বড় ছেলে অনন্তকে খামোখা আর বিদেশে ফেলে রাখা কেন? আর তার পিছনে মুঠো মুঠো টাকাও তো খরচা হচ্ছে। তাই ওকে দেশে ফিরে আসতে বলবেন এমনটাই মনস্থির করলেন। এরপর 2 ভাই মিলে ব্যবসা দেখলে আরো উন্নতি হবে। তারপর আরো কটা বন্ধ বাগান কিনে নিয়ে বিদেশের বাজারে চা রপ্তানি করতে পারবে তারা। তাছাড়া বয়সও তো হচ্ছে 2 জনের, এবার তাদের বিয়ে দিয়ে সংসারই করে দেওয়া দরকার। এসব 7-5 ভেবে পবন প্রসাদ তার বড় ছেলে অনন্তকে চিঠি লিখে দিলেন দেশে ফিরে আসবার জন্য। কিন্তু অনন্ত ফিরে আসা তো দূরে থাক, সে চিঠির উত্তর পর্যন্ত দিল না। এই কাণ্ডের পর পবন প্রসাদ ছেলের উপর প্রচন্ড রেগে গেলেন। পরের মাস থেকে অনন্তকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন তিনি। কিছুদিন বাদে টেলিগ্রাম এলো, অনন্তর খুব অসুখ, বিলেতে সে এখন প্রায় মৃত্যুশয্যায়। অবিলম্বে তাকে 2 লক্ষ টাকা পাঠাতে হবে, না হলে তার সমূহ বিপদ। মৃত্যু ঘটাটাও আশ্চর্য নয়। এই কথা শুনে বাপ মায়ের প্রাণ কেঁদে উঠল। তারা তক্ষুনি স্পেশাল ডাকে ছেলের ঠিকানায় টাকা পাঠিয়ে দিলেন। সেই সঙ্গে তাকে দেশে ফিরে আসতে অনুরোধ করলেন বারংবার, কিন্তু অনন্ত প্রসাদ দেশে ফিরল না। এভাবে দিনের পর দিন কাটতে লাগলো। একটা সময় ছেলের ব্যাপারে সম্পূর্ণ হতাশ হয়ে পবন প্রসাদ একটা ভালো সুলক্ষণা মেয়ে দেখে ছোট ছেলে শিবপ্রসাদের বিয়ে দিয়ে দিলেন।
শিবপ্রসাদের মতো তার বউটিও ছিল ভারী ভদ্র, শান্ত স্বভাবের মেয়ে, রূপে সাক্ষাৎ লক্ষ্মী, গুণে আবার সরস্বতী। শ্বশুর বাড়ির বিরাট পরিবার, নিজের ছাড়াও খুড়তুতো দেওর, ননদ, ভাসুর, খুড়শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে সংসার পরিচালনা করতে লাগলো ছোট বউ কমলা। পরিবারের হারানো স্ত্রী এবং সম্মান আবারও ফিরে আসতে লাগলো। ঠিক এমন সময় একদিন হঠাৎ টেলিগ্রাম এলো, অনন্ত প্রসাদ দেশে ফিরছে। শুধু ফিরছেই না, সঙ্গে করে আনছে মারাঠি বউ। সারা জমিদার বাড়িতে একেবারে হই হই পড়ে গেল। পবন প্রসাদ আশপাশের 10খানা গ্রামের লোককে নিমন্ত্রণ করলেন জমিদার বাড়িতে উৎসবের অংশ নেওয়ার জন্য। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হলো। ভোর থেকে নহবত বাজতে লাগলো দেউড়িতে। এতদিন বাদে ছেলে ফিরছে, এ খবর পেয়ে বাপ মায়ের সব রাগ গেল জল হয়ে। তারা বিদেশিনী বধূকে বরণ করে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে রইলেন। কিন্তু ছেলে আর আসে না। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া সেরে বসে রইল জমিদার বাড়ির মারাঠি বৌরানীকে দেখবে বলে। ক্রমে সন্ধ্যা ঘনালো। সমস্ত জমিদার বাড়িতে জ্বলে উঠল নানা রঙের আলোর মালা। কিন্তু যাদের জন্য এত আয়োজন তাদেরই দেখা নেই। শেষ পর্যন্ত হতাশ মনে যে যার বাড়ি ফিরে গেল। রাত বাড়তে লাগলো। সমস্ত আলোগুলো একে একে নিভতে আরম্ভ করলো। ঠিক এমন সময় একটা মোটর গাড়ি এসে দাঁড়ালো রায়বাড়ির বিশাল ফটকের সামনে। সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কেবলমাত্র পবন প্রসাদ আর তার স্ত্রী জেগে আছেন। কত বছর বাদে আদরের বড় ছেলে বাড়ি ফিরবে, তাই তাদের চোখে ঘুম নেই। গাড়ির শব্দ শুনেই দোতলা থেকে হন্তদন্ত হয়ে নেমে এলেন গিন্নিমা। সবাই তাকে রানীমাই বলতো। তিনি নিজেই ওই অত রাতে প্রদীপ জেলে ধান দুব্য সিঁদুর চন্দন ইত্যাদি দিয়ে বরণ ডালা সাজিয়ে নিচে এসে দেখলেন কই, কোথাও কেউ নেই তো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। শঙ্খধ্বনি নেই, উলুধ্বনি নেই। কেবলমাত্র বরণ ডালায় প্রদীপের আলোয় স্বামী আর স্ত্রী গিয়ে দাঁড়ালেন ফটকের কাছে। এবার গাড়ির দরজা খুলে নেমে এলো অনন্ত প্রসাদ। তার হাত ধরে পিছন পিছনে যে নেমে এলো সে নামেই মারাঠি। বেশভূষা দেখে মনে হয় যেন একজন মেম সাহেব। মাথায় টুপিটা এমন ভাবে কপালের ওপর নামানো যে ভালো করে মুখটাও দেখা যায় না। এবার রানীমা হাসি মুখে বরণ ডালা থেকে প্রদীপখানি তুলে ধরলেন পুত্রবধূর মুখের সামনে, মুখটা দেখবে বলে। কিন্তু এমন সময় হঠাৎ করে ধেয়ে আসা দমকা বাতাসে সে প্রদীপের শিখা নিভে গেল। অনন্ত প্রসাদ বলল, থাক না মা, আজ আমরা খুব ক্লান্ত, কাল সব হবে। এই বলে সে বউয়ের হাত ধরে গট গট করে বাড়ির ভেতর ঢুকে সিঁড়ি দিয়ে সোজা চলে গেল 3 তলায় নিজের মহলে। গিন্নিমাও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলে দোতলায় নিজের মহলে চলে গেলেন। রায়পুরের বড় কুমার বিয়ে করে সুন্দরী বউ নিয়ে ঘরে ফিরেছেন। একথা 10 গ্রামের লোক জেনেছে।
কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। সেই যে সে মাঝরাত্রিরে বড় কুমারের হাত ধরে 3 তলায় উঠে গেলেন, তারপর আর তার কোনো খোঁজ নেই। সেখান থেকে আর নামেননি তিনি। নববধূকে নিয়ে কোনো রকম আচার অনুষ্ঠানও হয়নি। শাশুড়ি, দেওর, ননদেরা অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়েছে। অনন্ত প্রসাদের বউ কারো সঙ্গে মেশে না, সে বাংলাও ঠিক করে বোঝে না। বাড়ির মেয়েরাও মারাঠি ভাষা বলবার ভয়ে আলাপ পরিচয় তেমন একটা করতে চায় না। সারাদিন তার ঘরের দোর জালনা বন্ধ করে রেখে বসে থাকে। শ্বশুরের দেওয়া গয়নার বাক্সখানা খুলেও দেখেনি বউ। গহনা পড়া তো দূরের কথা। সন্ধ্যের পর তেতলার গেটে তালা পড়ে যায়, তখন আর উপরে উঠবার হুকুম থাকে না কারোর। অনন্ত প্রসাদ অবশ্য বাইরে বের হন মাঝে মাঝে, লোকজনের সঙ্গে ব্যবসা নিয়ে দরকারি কথাবার্তা বলেন, বৈষয়িক আলোচনাও করেন। বাড়ির আত্মীয় পরিজনদের সবার সঙ্গেই কথাবার্তা বলেন তিনি। তবে তার আচার আচরণের মধ্যে কোথায় কি যেন একটা ভয় কাজ করে। থেকে থেকে আনমনা হয়ে পড়েন। তারা এসেছে 15 হয়েছে সেই সময়, কিন্তু সবাই অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে বড় কুমারের অমন সোনার মতো গায়ের রং কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাচ্ছে। সর্বদাই যেন তিনি কি একটা ভাবছেন, থেকে থেকে কোথায় হারিয়ে যাচ্ছেন। সবাই আড়ালে কানাঘুষো করতে আরম্ভ করে, ভাবে বহুদিন বাংলার বাইরে থাকার জন্য বোধহয় বড় কুমারের মধ্যে একটা বড় সড় পরিবর্তন এসেছে। সেদিন ছিল অমাবস্যা, ভাদ্র মাস। সারাদিন গুমোট গরমের পর সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, তবুও গুমোটটা কমেনি। রায়বাড়ির কয়েকজন মেয়ে বউ রাতে ছাদের উপর পায়চারি করছিল। হঠাৎ কিসের একটা বোটকা বিশ্রী গন্ধ নাকে এসে লাগলো তাদের। ছাদের উপর আর দাঁড়াতে না পেরে দৌড়ে নিচে চলে গেল তারা। আর চলে আসবার সময় তারা শুনতে পেল পিছনে আকাশ বাতাস সমস্ত ছাদ সহ গোটা বাড়ি কাঁপিয়ে একটা বিকট হাসির শব্দ। ভীষণ অমানসিক সেই হাসি। সে হাসি শুনে বোঝার উপায় নেই ছেলে নাকি মেয়ে। কখনো ছেলের মতো গম্ভীর, আবার কখনো মেয়ের মতো তীক্ষ্ণ। এক অজানা ভয়ে কাঁপতে কাঁপতে তারা যে যার ঘরে ঢুকে পড়ল সবাই। আতঙ্কে সে রাতে আর কারো ঘুম হলো না। পরদিন ভোর হতে না হতে জমিদার বাড়ির সামনে ভিড় জমতে লাগলো। দলে দলে ভয়ার্ত মানুষ ছুটে আসছে জমিদার বাবুর কাছে আর্জি জানাতে। আজ খুব ভোরে নদীর চরে নাকি একজন যুবক জেলে মাঝির দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। তার সমস্ত শরীর রক্তশূন্য ফ্যাকাশে হয়ে, দুটো চোখ কি এক ভীষণ আতঙ্কে বিস্ফারিত। তবে শরীরের আর কোথাও কিন্তু কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। কেমন করে কিসে যে তার মৃত্যু হলো তা কেউ বুঝে উঠতে পারছে না। এক অজানা আতঙ্কে তাই তারা ছুটে এসেছে দরদি জমিদারের কাছে। যদি তিনি এই অস্বাভাবিক বীভৎস মৃত্যুর কোনো কারণ খুঁজে পান, যদি আশ্বাস দেন এরকম ঘটনা আর ঘটবে না। তারানাথের গলা শুকিয়ে ওঠায় জল খাবার জন্য একটু থামতেই বিভূতি বলে উঠল, তারপর কি হলো ঠাকুরমশাই?
তারানাথ জলের গ্লাসখানা আবারও আগের মতো ঢাকা দিয়ে রেখে দিল। তারপর বলতে শুরু করলো। জমিদার পবন প্রসাদ নিজে দৌড়ে গেলেন সে মৃতদেহ দেখতে। তবে সে দেহ দেখে একেবারে শিউরে উঠলেন তিনি। কি বিভৎস! ছেলেটার সমস্ত শরীরটা কাগজের মতো সাদা, যেন কেউ 1000 বছর কোনো পানীয় না গ্রহণ করে তার বদলে ওই ছেলের শরীরের মধ্যে থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে ছেলেটার চোখ দুটো। ভীষণ আতঙ্কে তার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। পবন প্রসাদ শিউরে উঠলেন। তিনি কিছুতেই ভেবে পেলেন না কি করে লোকটার ওই রকম অবস্থা হলো। এমন সময় হঠাৎ তার মনে পড়ে গেল গত রাত্রে তিনি আর তার গোটা পরিবার গভীর রাতে একটা বীভৎস অট্টহাসি শুনেছিলেন। গোটা বাড়িখানা যেন সেই হাসির দমকে কেঁপে কেঁপে উঠেছিল। তবে কি এই মৃত্যুর সঙ্গে ওই পৈশাচিক অট্টহাসির কোনো সম্পর্ক আছে? সমস্ত কিছু ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন তিনি। প্রজাদেরকে ডেকে আশ্বাস দিলেন তারা যেন ভয় না পায়। এরপর এইরকম দুর্ঘটনা আর যাতে না ঘটে তার জন্য 5 জন পাহারাদার বসালেন নদীর তীর বরাবর। লোকালয়ের মধ্যেও প্রহরী রাখা হবে প্রতি গ্রামে। এছাড়া ভালো গুণিন ডেকে এনে শান্তি সস্তায়নের ব্যবস্থা করা হবে। যদি কোনো দুষ্ট আত্মার কুদৃষ্টি পড়ে থাকে তাহলে তার প্রতিকারের ব্যবস্থা করা হবে। পবন প্রসাদ তার প্রতিটা প্রতিশ্রুতি পালন করলেন অক্ষরে অক্ষরে। পাহারাদার তো রাখলেনই, সেই সঙ্গে একজন নামকরা গুণিন এনে তিনি 7 দিন গ্রামের শিব মন্দিরে রেখে বিধি মতো হোমযজ্ঞ করালেন। শান্তি বাড়ি ছিটিয়ে দেয়া হলো গ্রামের সর্বত্র। প্রতিটা বাড়িতে রাখা হলো মন্ত্রপুত পবিত্র রক্ষা কবচ। তবে তাতেও কিছু হলো না। পরের অমাবস্যার রাতে দূরের জঙ্গল থেকে গভীর রাত্রে আবারও শোনা গেল সেই পৈশাচিক অট্টহাসি। থরথর করে কেঁপে উঠল সারা গ্রাম। এবারে হাসিটা যেন নারী কণ্ঠের মতোই শোনালো। পবন প্রসাদ ও তার বাড়ির প্রতিটি মানুষ আতঙ্কে জেগে বসে রইল সারাটা রাত। পবন প্রসাদ নিজে একজন রক্ষীকে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে সব ঘরের সামনে গিয়ে সবাইকে আশ্বাস দিতে লাগলেন। কিন্তু বড় ছেলে অনন্ত প্রসাদের 3 তলার মহলে আসতেই একটা অসহ্য তীব্র কটু দুর্গন্ধ তার নাকে এসে লাগলো। বমি পেয়ে গেল সেই গন্ধে। তবু ছেলের বিপদের আশঙ্কায় ভয়ে ভয়ে তিনি এসে তার ঘরের বিরাট মেহগনি কাঠের দরজায় ধাক্কা দিতে লাগলেন। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না। বহুক্ষণ ধরে দরজায় ধাক্কা দেওয়ার পর দরজাটা খোলা দূরে থাক, ভেতর থেকে কেউ সাড়া পর্যন্ত দিল না দেখে তিনি রক্ষীকে নিয়ে নেমে এলেন। ততক্ষণে ছোট ছেলে শিবপ্রসাদ ও তার স্ত্রী এসে দাঁড়িয়েছে দোতলার বিরাট দালানটায়। তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? আপনি এত জোরে উপরের দরজায় ধাক্কা দিচ্ছিলেন কেন? অনন্তের কোনো বিপদ হলো কিনা কে জানি। এতবার তার দরজায় ধাক্কা মারলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। সকালটা হতে দিন, তারপর সব দেখা যাবে। এত রাতে আর কিছু না করাই ভালো।
সারা বাড়ি বাকি রাতটুকু প্রচন্ড আতঙ্কে কাঁটা হয়ে জেগে বসে রইল। সকাল হতেই যে যার ঘরের বাইরে বেরিয়ে এলো সবাই। দেখল তাদের বড় কুমার এত সকালেই তেতলার বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছেন। তার খালি গা, আর সে গা থেকে যেন ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল স্বাস্থ্যের জ্যোতি। অথচ গতকাল পর্যন্ত তাকে খুবই ম্লান বিবর্ণ দেখতে লাগছিল। পবন প্রসাদ নিচের আঙিনা থেকে ছেলেকে সুস্থ দেখে পরম নিশ্চিন্ত হলেন। তাকে আর কোনো প্রশ্ন করলেন না তিনি। ওদিকে বেলা বাড়বার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির সামনে আবারও প্রজাদের ভিড় জমতে লাগলো। এবার তারা এসেছে দলে দলে, বিভিন্ন মহল্লা থেকে। রাগে উত্তেজনায় ফেটে পড়ছে তারা। পবন প্রসাদের অনুমানই হলো সত্য। গত রাত্রে আবারও একটা অস্বাভাবিক মৃত্যু ঘটে গিয়েছে তার জমিদারিতে। গতকাল এক গোয়ালার গরু হারিয়ে যায়। তাকে খুঁজতেই গোয়ালা সারা রাত জঙ্গলে ছিল, বাড়ি ফেরেনি। সকাল হতেই লোকজন তাকে খুঁজতে গিয়ে ওই জঙ্গলেই খুঁজে পায় তার সেই বিভৎস বিবর্ণ মৃতদেহটিকে। এই মৃতদেহটির শরীরও ছিল সম্পূর্ণ রক্তহীন, কাগজের মতো সাদা। আপনারা শুনছিলেন প্রতীক মণ্ডলের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প রায়পুরের আতঙ্ক। এখন শুরু হবে গল্পের অন্তিম খণ্ড, রক্তনিশি। লিংক ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তবে এগোনো যাক গল্পের অন্তিম খণ্ডের দিকে। লিংক ডেসক্রিপশন বক্সে।